আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিট 12 লেকচার 3 সো প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা সার্কিটের যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ নিয়ে কথা বলেছিলাম যে রেজিস্টার ক্যাপাসিটর ইন্ডাক্টরের ক্ষেত্রে ইকুয়েশনগুলো কিভাবে কি লেখা হয় দেন এর ইম্পিডেন্স অ্যাডমিটেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো বলা হয়েছিল তাই না আচ্ছা এরপরে হলো আমরা এখান থেকে হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন সম্পর্কে স্টাডি করেছিলাম দেন সিরিজ প্যারালালে কি ধরনের কানেকশন হয় এসি এর ক্ষেত্রে আমাদের রেজিস্টার কিভাবে হচ্ছে বিহেভ করে ক্যাপাসিটর ইন্ডাক্টর সবগুলাই বলা হয়েছিল এট দ্য সেম টাইম একটা গ্রাফ দেখিয়েছিলাম যেখানে হচ্ছে আমাদের কনভার্সনগুলো সম্পর্কেও মানে ইন ডিটেইলসে আমরা মোটামুটি স্টাডি করছি তো আজকের ক্লাসে আপনাদের থেকে আমরা একটু ফিডব্যাক নেওয়ার কথা ছিল আমি যদি কোয়াড্রেন্টগুলোকে একটু ড্র করি ফার্স্ট কোয়াড্রেন্টে কি ছিল অল পজিটিভ রাইট সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ ট্যান পজিটিভ আর থার্ড কোয়াড্রেন্টে ছিল হচ্ছে কস পজিটিভ অল মিনস এখানে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে আমরা স্টার্ট করেছিলাম 90 ডিগ্রি প্লাস থিটা 180 মাইনাস 180 ডিগ্রি প্লাস থিটা 270 ডিগ্রি মাইনাস থিটা দেন হচ্ছে 270 প্লাস থিটা 360 মাইনাস পরেরটা হচ্ছে 360 প্লাস সো এভাবে হচ্ছে আমরা কোয়াড্রেন্টগুলো ক্যালকুলেট করা মানে চেষ্টা করেছিলাম আর কয়েকটা হচ্ছে আপনাদের কনসেপ্টে বলা হয়েছিল যে কখন সাইন কসে কনভার্ট হয় কখন হয় না এগুলো ইন ডিটেইলসে আমি বলেছি তো কনভার্সনগুলো এই টাইপের যে যদি আমার অড নাম্বার থাকে অর্থাৎ 5/2 এর সাথে অড মাল্টিপ্লাই আকারে থাকে তখন আমাদের সাইনটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে কসে অর ভাইস ভার্সা কস কনভার্ট হয় হচ্ছে সাইনে tan থাকলে হবে হলো cot আর cot থিটা থাকলে হবে tan থিটা sec থিটা থাকলে হবে হচ্ছে cosec থিটা আর cosec থাকলে কনভার্ট হয় হচ্ছে sec থিটাতে তো এগুলো আমরা জেনেছিলাম আর হচ্ছে যখন এই যে ধরনের কনভার্সনগুলো ছিল যে লেটস সে sin 90 ডিগ্রি মাইনাস থিটা এর কথা বলছিলাম কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে রাইট সো 90 ডিগ্রি দ্যাট ইজ 5/2 এর সাথে যেহেতু আমার 1 মাল্টিপ্লাইড আকারে আছে সুতরাং এটা হচ্ছে আমার অড নাম্বার তো সাইন কনভার্ট হয়ে কসে চলে যাবে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ সুতরাং সাইনের কোনো মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এগুলো আমি বলেছি মনে আছে সবার যারা ক্লাস করেছিলেন আচ্ছা আর আজকে আপনাদেরকে আমি কিছু কোশ্চেন প্রথমে জিজ্ঞেস করব বলছিলাম তো যাকে যেটা প্রশ্ন করব শুধুমাত্র সে অ্যানসার দিবেন বাকিরা চুপচাপ থাকবেন যদি আমি sin 180 ডিগ্রি প্লাস থিটা কনসিডার করি এর আউটপুট কি আসবে ফার্স্টে আপনি বলেন তো sin 180 প্লাস থিটা হলে না স্যার sin থিটা sin 180 প্লাস থিটা হলে sin থিটাই থাকবে শিওর মাইনাস sin কয়জন মাইনাস sin থিটা টপিক একটু হাত তুলেন তো প্লাস sin থিটা আচ্ছা যারা মাইনাস sin থিটা বলছেন তারা কেন বললেন মাইনাস 180 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে থার্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ না নেগেটিভ নেগেটিভ সুতরাং আমার এখানে আসবে হচ্ছে মাইনাস sin থিটা sin থিটাই থাকবে তার কারণ হলো কি 180 মিন্স হচ্ছে 2 * π/2 তাহলে 2 * 90 করলে যেহেতু দুইটা কি আমার জোড় সংখ্যা সুতরাং আমার সাইনের কোনো পরিবর্তন হবে না সাইনই থাকবে আর যেহেতু এটা ওই কোয়াড্রেন্ট না যার কারণে আমার চিহ্নে একটা পরিবর্তন আসবে তাহলে এখানে মাথায় রাখবেন সাইনের সাথে কোসেকের ঘর এটা tan এর সাথে cot এর আর cos এর সাথে হচ্ছে sec থিটা এই কয়েকটা সিকোয়েন্স আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা লাস্টে আরেকটা কোশ্চেন করব সেটা হচ্ছে যদি আমার cos 180 ডিগ্রি মাইনাস থিটা হইতো এটার আউটপুট কি আসবে cos 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos থিটা আচ্ছা সো এই কনসেপ্টগুলো আশা করি সবারই ক্লিয়ার আছে আর যাদের নাই তারা হচ্ছে একটু দেখেন যদি তারপরে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন করেন তো আমরা আজকে অন্য টপিকে মানে অন্য বাকি যে টার্মগুলো ছিল অর্থাৎ হচ্ছে কমপ্লেক্স থেকে কিভাবে কি ফরম্যাটগুলো চেঞ্জ করতে হয় এগুলোর ক্যালকুলেশন কিভাবে করা লাগে সবকিছু ইন ডিটেইলসে আলোচনা করব তো এগুলো আলোচনা করার পূর্বে একটা ছোট কোশ্চেন করে নেই সবার কি রেজিস্ট্যান্স ইম্পিডেন্স অ্যাডমিটেন্স এই কয়েকটা টার্ম সম্পর্কে আইডিয়া আছে ক্লিয়ার কনসেপ্ট না রেজিস্ট্যান্স আমি মানে সরি কোশ্চেনটা এই টাইপের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্স এই টার্মগুলোর সাথে কি সবাই পরিচিত শুধু
হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে পরিচিত, আপনারা রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স মানে রিঅ্যাকট্যান্সের সাথে বা হচ্ছে কি ইম্পিডেন্স এগুলোর সাথে ওভাবে পরিচিত না। ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথমে হলো যে এই জিনিসগুলো নিয়ে একটু জেনে নেই, তারপরে বাকি যত ক্যালকুলেশন আছে যত কিছু আছে ওগুলো নিয়ে স্টাডি করব। আমি প্রথমে একদম শুরুতে একটা শর্ট ভিডিও দেখাই, এরপরে হচ্ছে আমি একটা টেবিল আপনাদেরকে একদম লিখে দিব, লিখে ওই টেবিলের ভ্যালুগুলো কিভাবে কি এসছে সবকিছুই দেখাবো, সমস্যা নাই। তো আজকের ক্লাসটাতে বেশ কিছু কি কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে, তো এজন্য সবাই ক্লাসের দিকে মনোযোগ রাখেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কোয়েশ্চেন করবেন। ফার্স্টে আমি রেজিস্ট্যান্সটাকে নিয়ে আলোচনা করি। সাপোজ আমাদেরকে এরকম আচ্ছা, এখনই কেউ লেখা ট্রাই করেন না, হ্যাঁ আমি ফুল যে টেবিলটা আছে টেবিলটাকে সুন্দরভাবে হচ্ছে ড্র করে দিব, ঠিক আছে? তো প্রথমে হলো এই ভিডিওটা খুবই শর্ট, জাস্ট 5 মিনিটস এর, এই 5 মিনিট হচ্ছে সবাই খেয়াল করে দেখেন, তারপর আমি লিখে দিব। ফ্লো করছে, আর আমরা সবাই ওহমস লটা জানি, তো আমি একবার রিপিট করে লিখছি যে ওহমস ল states that the voltage V across a resistor is directly proportional to the current I flowing through the resistor. That means V equal to IR. এই ফর্মুলাটা আমরা সবাই ইউজ করে থাকি। এখন এই লোডে যদি রেজিস্টার কানেক্টেড থাকে সেক্ষেত্রে V ডিভাইডেড বাই I কে বলা হয় রেজিস্ট্যান্স, আর এটার ইউনিট হচ্ছে ওহম। এখন লোডে যদি ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর কানেক্টেড থাকে সেক্ষেত্রে V ডিভাইডেড বাই I কে বলা হয় রিঅ্যাকট্যান্স, এর ইউনিটটা আমরা ওহমে রিপ্রেজেন্ট করে থাকি। আর লোডে যদি RC দ্যাট মিন্স রেজিস্টার ক্যাপাসিটর অথবা RL রেজিস্টার ইন্ডাক্টর অথবা RLC রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর তিনটাই কানেক্টেড থাকে সেক্ষেত্রে V ডিভাইডেড বাই I কে বলা হয় ইম্পিডেন্স, অর্থাৎ V ডিভাইডেড বাই I এর যে ভ্যালুটা আমরা পাই সেই ভ্যালুটাকে বলা হয় ইম্পিডেন্স। আচ্ছা, সবাই হচ্ছে এই পয়েন্টটুকু একটু মানে নোট করে নেন যে আমাদের একদম নরমাল একটা সার্কিটে যদি আমরা কনসিডার করি যে লেটস সে এখানে একটা আমার ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে, তো আমি একটা লোড এখানে সংযুক্ত করলাম, এর মধ্যে দিয়ে হচ্ছে আমার I পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তো আমরা জানি যে ওহমস লটাকে যদি আমরা অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে R is equal to V divided by I। তো যদি এই লোড হিসাবে আমার একটা রেজিস্টর কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স, আর যদি হচ্ছে আমার এই লোডে আইদার ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর কানেক্টেড থাকে তখন এটাকে আমরা বলি হলো রিঅ্যাকট্যান্স, আর যদি লোডে আমার ক্যাপাসিটরের সাথে রেজিস্টার অথবা হচ্ছে ক্যাপাসিটর এর সাথে ইন্ডাক্টর কিংবা তিনটাই কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে সবাই এই টার্মগুলোকে একটু নোট করে রাখেন, কারণ এদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আছে এগুলো আমাদের পরবর্তীতে বারবার ঘুরে ফিরে আসবে। রেজিস্ট্যান্সের ইউনিটও হলো ওহম, যখন আপনি রিঅ্যাকট্যান্স লিখছেন রিঅ্যাকট্যান্সের ইউনিটও হচ্ছে ওহম, আবার ইম্পিডেন্সের ক্ষেত্রেও ইউনিটটা হলো আমাদের ওহম, বাট দুইটা মানে তিনটা টোটালি তিন জিনিস। একটা কি বলেছিলাম যে লোড হিসেবে যদি আমার অনলি রেজিস্টার কানেক্টেড থাকে ওইখান থেকে আমরা পাই হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, যদি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কানেক্টেড থাকে তখন পাওয়া যায় রিঅ্যাকট্যান্স, আর ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের সাথে যদি রেজিস্টার কানেক্টেড থাকে আর আমি যদি এরকম ভাবে বলি যে আমার এখানে তিনটা এলিমেন্টই কানেক্টেড আছে তখন সেখান থেকে আমরা যেটা পাচ্ছি এটাকে বলা হয় ইম্পিডেন্স।
সো রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স তিনটার ক্ষেত্রে ইউনিট সেম ওহম। এগুলো কিন্তু আপনাদেরকে পরবর্তীতে ভাইবার জন্য কোশ্চেন করা হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এন্ড ইম্পিডেন্স, তখন আপনাদেরকে ব্রিফলি জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। আর ইকুয়েশন কি আছে না আসে এটা আমরা একদম ফুল ভিডিও শেষ করার পরে টেবুলার ফরম্যাটে আপনাদেরকে লিখে দেব। ইম্পিডেন্সের ইউনিট ওহম, এটা আমাদের রেজিস্টারের সিম্বল। এখন লোডে যদি এরকম রেজিস্টার কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স, যদি ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর কানেক্টেড থাকে দেন আমরা বলি রিঅ্যাকট্যান্স। এবং যদি এই টাইপের কোনো সার্কিট ডায়াগ্রাম আমরা পেয়ে থাকি যে রেজিস্টারের সাথে ইন্ডাক্টর অথবা রেজিস্টারের সাথে ক্যাপাসিটর ওর তিনটাই কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি ইম্পিডেন্স। এখন আমরা কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করব। রেজিস্ট্যান্সকেও আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, বাট যদি আমাদের ইন্ডাক্টর কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমাদের রিঅ্যাকট্যান্সটা হলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা XL = ওমেগা L দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এখানে L টাকে বলা হয় ইন্ডাকট্যান্স এবং ওমেগা হচ্ছে টুয়াইস পাই F। আর টোটাল ওমেগা L কে আমরা বলে থাকি রিঅ্যাকট্যান্স অর ইম্পিডেন্স। এখানে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ওমেগা L টা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে ওমেগা L এর ভ্যালুটাও বেশি হবে। আর যদি লোডে ক্যাপাসিটর কানেক্টেড থাকে সেক্ষেত্রে একে বলা হয়ে থাকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। XC কে আমরা XC = 1/ωc এভাবে রিপ্রেজেন্ট করি। এখানে 1/ωc পুরোটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স অর ইম্পিডেন্স, C টাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। C দ্বারা আমরা ক্যাপাসিটরকে রিপ্রেজেন্ট করি, বাট যখন 1/ωc থাকে সেক্ষেত্রে C টা হয়ে যায় ক্যাপাসিট্যান্স। আবার L দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ইন্ডাক্টরকে। দ্যাট মিন্স এটার নামটা হচ্ছে ইন্ডাক্টর। অনেকেই ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্সের মধ্যে একটু কনফিউজড হয়ে যান, বাট আমি আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ক্যাপাসিটর ইজ দ্য ডিভাইস এন্ড ক্যাপাসিটেন্স ইজ দ্য প্রপার্টি। ক্যাপাসিটর হ্যাজ ক্যাপাসিটেন্স, দ্যাট মিন্স ক্যাপাসিটর হচ্ছে ডিভাইসটার নাম। আবার আচ্ছা, এটা হচ্ছে অনেকেই কনফিউজড হবেন পরবর্তীতে ক্যাপাসিটর আর ক্যাপাসিটেন্স নিয়ে। হ্যাঁ, সো যদি কারো কনফিউশন থাকে একটু লিখে রাখতে পারেন যে যখন আমরা ডিভাইসের নামগুলোকে বলি তখন বলা হয় ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, আর যখন ওদের প্রপার্টিজ গুলোকে নিয়ে কথা বলি তখন হয়ে যাচ্ছে ক্যাপাসিটেন্স অথবা ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর যদি আমরা XL = ওমেগা L, যখন এই L টাকে রিপ্রেজেন্ট করা হলো, রিপ্রেজেন্টেশনটা কি, L টা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। আর যখন আমরা টোটালটাকে নিয়ে কথা বলতেছি অর্থাৎ ওমেগা L, সো ওমেগা L টা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্স অর ইম্পিডেন্স। ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স আছে, একটু খেয়াল রাখতে হবে। আবার যখন আমরা XC = 1/ωc বলছি, এই হোল টার্মটাকে একসাথে করে বলা হয় হলো রিঅ্যাকট্যান্স অর ইম্পিডেন্স। আর যখন শুধুমাত্র এই ওমেগার সাথে যে সিটা আছে এই সিটাকে নিয়ে আমরা কথা বলছি তখন সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স। আর নরমালি যখন এই যে সার্কিটটা আমাদের ড্র করা থাকে ওদেরকে আমরা বলি ক্যাপাসিটর, ইন্ডাক্টর। ক্লিয়ার? মনে থাকবে সবার? কোনো কোশ্চেন বলেন? ম্যাম এখানে যে পাশে বলা আছে যে রিঅ্যাকট্যান্স বলা আছে, পাশে আমরা অবজেক্ট ইম্পিডেন্স কে বলা হয় রিঅ্যাকট্যান্স অথবা ইম্পিডেন্স, এটাকে আমরা দুইটাই বলতে পারি। ঠিক আছে, এগুলার হচ্ছে নাম যেগুলা সেখানে আমরা ইম্পিডেন্স হিসেবে ওকে বলতে পারি বা রিঅ্যাকট্যান্সও বলতে পারি। কিন্তু যখনই হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে এই ওমেগার সাথে এলটা বা ওমেগার সাথে সিটাকে নিয়ে স্পেসিফিক ভাবে কথা বলবো তখন ওদের যে প্রপার্টিজ অর্থাৎ ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স এগুলো বলতে হয়। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে এই টার্মগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন সবাই। আমি লিস্ট আকারে একদম লিখে দিব, নেক্সট ক্লাসে কোশ্চেনও করব। এর ক্ষেত্রেও সেম। Inductor is a physical component in an electrical or electronic system that has the property of inductance. আশা করি আজকে আপনাদের ইন্ডাক্টর এবং ইন্ডাকটেন্স, ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্সের মধ্যে যে কনফিউশনগুলো ছিল তা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটাকে x = 1/ωc দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে তাহলে 1/ωc এর ভ্যালুটা ডিক্রিজ করবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে হচ্ছে দুইটা রিলেশন মাথায় রাখতে হবে যে যখন আমাদের XL = ওমেগা L, আমরা হলো ইন্টারমিডিয়েট লেভেলে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল এই টার্মগুলো সম্পর্কে শিখেছিলাম না? তো এর সাথে এটা সম্পর্ক কি, ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশন, সমানুপাতিক, রাইট? সো ওমেগা সমান আমরা আবার রিপ্রেজেন্ট করতে পারি, ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই F। তো ওমেগার রিপ্লেসমেন্টে আমি যদি টুয়াইস পাই F বসিয়ে দেই তখন এই ফ্রিকোয়েন্সির সাথে XL এর সম্পর্কটা কেমন থাকবে? সমানুপাতিক।
অর্থাৎ যদি আমার ফ্রিকোয়েন্সি বাড়ে তখন xl এর যে ভ্যালুটা আছে ওটা কি হবে ইনক্রিজ করবে সিমিলারলি xc এর যখন ইকুয়েশনটা আমরা দেখছি তখন হচ্ছে 1 ওভার ওমেগা c দ্যাট ইজ 1 বাই টুয়াইস বাই fc তো xc এর সাথে ফ্রিকোয়েন্সির রিলেশনটা কি ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ ব্যস্তানুপাতিক তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ফ্রিকোয়েন্সিকে ইনক্রিজ করা হয় xc এর ভ্যালু কি হবে ডিক্রিজ করবে আর ভাইস ভার্সা বোঝা গেল তো আমাদের হচ্ছে অনেক সময় ছোট ছোট 1 মার্কসের কারণে আমি থিওরির মধ্যে একটা ছোট করে কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে দিলাম যেখানে স্পেসিফিক কোনো ভ্যালু না বলে সিম্পলি আপনাদেরকে এই রিলেশনটা অ্যাপ্লাই করে অ্যানসারটা করতে হবে যে আমি যদি ফ্রিকোয়েন্সির মান ইনক্রিজ করি তখন হচ্ছে xc এর ভ্যালু কি ধরনের আসবে ওকে সো এই কনসেপ্টগুলো আপনাদেরকে একটু জাস্ট ক্লিয়ার করার জন্য মূলত আজকে এগুলো ডিটেইলসে দেখাচ্ছি আমরা এক্সপ্রেস যখন করছি যখন শুরুটা একসাথে থাকতে পারি হ্যাঁ রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স বলছি যখন হচ্ছে এই টোটাল টার্মটাকে একসাথে আমরা কনসিডার করছি যখন সার্কিটে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর একসাথে অথবা রেজিস্টর সাথে কানেক্টেড থাকে তখন ইম্পিডেন্স বলছি তো এখানে আমার যে এই পাশে সার্কিট দেখা যায় শুধু কন্ডাক্টর বা শুধু ক্যাপাসিটর আছে এখানে আবার রিঅ্যাকট্যান্স অফ ইম্পিডেন্স ছিল সমস্যা এখানে আমরা হচ্ছে যখন এই নরমাল গুলো টার্ম থাকবে এগুলোকে যে ক্যাপাসিটিভ স্পেসিফিক ভাবে যখন বলি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স তারপর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এইভাবেই বলবো তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনাকে এরকম ভাবে ইম্পিডেন্স লেখা থাকে বাট বেসিক্যালি আমরা এটাকে যদি আপনার ক্যাপাসিট্যান্স হিসেবে কনসিডার করি মানে রিঅ্যাকট্যান্স হিসেবে ওটা একদম পারফেক্ট করতে আর যখন হলো ওর সাথে আবার রেজিস্টারে কানেক্টেড থাকে তখন আপনি হচ্ছে ইম্পিডেন্সটাকে বলতে পারবেন ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে কারো এই প্রিভিয়াস যে ইকুয়েশনটা পেয়েছিলাম এই ইকুয়েশনে যদি ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করতো সেক্ষেত্রে আমাদের ওমেগা এল এর ভ্যালুটাও ইনক্রিজ করতো কিন্তু এখানে যেহেতু ইনভার্স রিলেশন এইজন্য ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় সেক্ষেত্রে এই ভ্যালুটা ডিক্রিজ করবে এবার আমি ইম্পিডেন্সের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সে সম্পর্কে আলোচনা করব সাপোজ আমাদের একটা রেজিস্টরের সাথে একটা ইন্ডাক্টর কানেক্টেড আছে সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটা হয়ে যাবে z √r² + l ওমেগা হোল স্কয়ার আর যদি আমাদের রেজিস্টারের সাথে ক্যাপাসিটর কানেক্টেড থাকে সেক্ষেত্রে z এর ভ্যালুটা হয়ে যাবে r² + 1/ωc হোল স্কয়ার আমি ফার্স্টে ডিসকাস করেছিলাম যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা লিখতে পারি xl = ωl এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা লিখতে পারি xc = 1/ωc সো যখন আমাদের একটা রেজিস্টারের সাথে ক্যাপাসিটর কানেক্টেড থাকবে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে এরকম আর যখন রেজিস্টারের সাথে ইন্ডাক্টর কানেক্টেড থাকবে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি বাট এখন কোশ্চেন আছে যদি তিনটাই কানেক্টেড থাকে তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে যদি তিনটাই কানেক্টেড থাকে তখন আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে z √r² + l ওমেগা - 1/c ওমেগা হোল স্কয়ার এই ফর্মুলাগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় আচ্ছা এখন একটা কোশ্চেন হচ্ছে এই যে এই জায়গাটাতে মাইনাস কেন হলো কেউ কি বলতে পারবেন z √r² + l ওমেগা - 1/ωc হোল স্কয়ার এটার মাঝে না হয় বুঝলাম যে আমরা হচ্ছে নরমালি যে কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্টগুলো জানি যে যদি হলো আমার x + iy থাকে তখন হচ্ছে আমরা z √x² + y² আকারে রিপ্রেজেন্ট করতে পারি যেটা আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম তো ওই ফর্মুলার রিপ্রেজেন্টেশন না হয় এই দুইটা বুঝলাম কিন্তু এখানে z = r² + l ওমেগা - 1/c ওমেগা হোল স্কয়ার কিভাবে হলো যখন আমার সার্কিটে মনে করেন একটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টর কানেক্টেড আছে সেই ক্ষেত্রে ইম্পিডেন্স বের করার ফর্মুলা হচ্ছে এটা কারো কি আইডিয়া আছে কিভাবে আসে ইন্ডাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স পরস্পরের বিপরীত এটা মানে আচ্ছা মেইন ইকুয়েশন যেগুলো যে গত ক্লাসে হচ্ছে টেবুলার ফরম্যাটে দেখিয়েছিলাম ওগুলা বাসায় দেখছেন কয়জন ওইটা পাইনি যেগুলো লেখা দিয়েছিলাম বইয়ের ভিডিও দিয়েছিলাম বইয়ের পিডিএফ এর তো চ্যাপ্টার 9 এই আছে ওইটারই স্লাইডে আমি মানে কাট করে নিয়েছিলাম গ্রুপে দেখবেন এটা বইয়ের পিডিএফটা দেওয়া আছে আমি এরপরে স্লাইডও শেয়ার করে দিব ওই পিডিএফ এরই হচ্ছে চ্যাপ্টার 9 টাই মূলত পড়াচ্ছি আমি আচ্ছা দাঁড়ান যেহেতু অনেকে এটা মিস করছে একটু দেখাই দিই
না এটা অন্য বই। এর মধ্যে হচ্ছে ক্যালকুলেশন গুলো খুব ডিটেইলসে সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে, যেটা কিনা আপনাদের মেইন বই যেটা সেখানে নেই। এটা পুরোপুরি হচ্ছে প্র্যাকটিক্যাল ইলেকট্রনিক্স ফর ইনভেন্টার্স নামে একটা বই আছে, এটা হলো আমাদেরকে হেড স্যার দিয়েছিলেন। তো এখানে যত রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন গুলো বা আমাদের মেইন যে ইকুয়েশন গুলোকে আমরা অ্যাপ্লাই করে থাকি ওগুলো কিভাবে কি আসে ডিটেইলসে দেওয়া আছে, খুব সুন্দর করে বইটা সাজানো। আমি এটাও আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখেন যে নরমালি আমাদের ক্যাপাসিটর যখন ছিল ওই ফর্মুলা লিস্টের মধ্যেও দেখছেন যে x is equal to 1/ωc অ্যাঙ্গেল অফ -90। এই -90 এর অ্যাঙ্গেলটা আমরা লাস্ট দিন দেখি নাই, আজকে একটু দেখি। আর xl is equal to লেখা ছিল হচ্ছে jωL। তাহলে আমরা একে যখন অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করব, অ্যাঙ্গেলের কনসেপ্টগুলো আজকে আরো ক্লিয়ার করব আমি, তখন xl is equal to ωL অ্যাঙ্গেল অফ +90 ডিগ্রি দেওয়া হয়। তো ক্যালকুলেটর কি সবার কাছে আছে? দেখেন এই যে -i যেটা আপনাদের ক্যালকুলেটরে -j বসানো যাবে না, এটা কমপ্লেক্সে প্রকাশ করা হয় হচ্ছে i এর মাধ্যমে। তাহলে -i যেটা ওইটাকে যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি তাহলে ওইটার অ্যাঙ্গেল আসে হচ্ছে -90 ডিগ্রি। আর যখন শুধুমাত্র i থাকে ওইটার পোলারে কনভার্ট করলে আসবে হচ্ছে 90 ডিগ্রি। এটাতে আমি একটু পরে ডিটেইলসে আসছি। তো আপাতত যেটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে, xc এর যখন ইকুয়েশনটা লেখা হয় মেইনলি হলো x is equal to -j1/ωc। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বার যখন আমরা পড়েছিলাম i square is equal to -1 বা i সমান -1/i, এই ধরনের কনসেপ্টগুলো কি সবার খেয়াল আছে? কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যাতে পড়েছিলেন। তো এই কনসেপ্টগুলো মূলত আমাদেরকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আর যখনই আমরা তিনটার কম্বিনেশন নিয়ে কাজ করি, সবাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, তিনটার কম্বিনেশন নিয়ে কাজ করলে আমার r এর সাথে xc xl এদেরকে কি করতে হচ্ছে? যোগ করে দিতে হচ্ছে, কারণ ওরা সিরিজে যেহেতু কানেক্টেড আছে। যদি আমি যোগ করে দেই তখন আমার কোনটা কোনটা যোগ করা লাগতেছে? আর -j/ωc প্লাস jωL, এই তিনটা টার্মকে আমি যোগ করছি না। তাহলে যদি আমি এই দুটোর মধ্যে থেকে জেটাকে কমন নিয়ে নেই তখন থাকে হলো ωL -1/ωc। তো এই ইকুয়েশনটাকে যখনই আমরা ইয়া ফরম্যাটে লিখছি, z is equal to ইম্পিডেন্স আকারে ক্যালকুলেট করতে যাচ্ছি, তখন চলে আসে হচ্ছে r² প্লাস ωL -1/ωc হোল স্কয়ার। কারণ একদম শুরুতে যেটা বলেছিলাম যে x প্লাস iy যদি থাকে ওইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? x² প্লাস y² ফরম্যাটে। আর একটু পর x² প্লাস y² কেন লিখতে পারি ওগুলো দেখাবো। জি, ওইখানে j কি ইমাজিনারি নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেটাকে ইমাজিনারি নাম্বার i দ্বারা রিপ্রেজেন্ট করা হতো, ওই সেমটা কমপ্লেক্সে যখন হচ্ছে আপনারা এসি সার্কিটে রিপ্রেজেন্ট করবেন ওই r এর জায়গায় হলো সবখানে j বসাতে হয়। এইখানে i এর যে কাজ ছিল এখানে j এর কাজ সেম। ঠিক আছে, এটা কি শুধু সিরিজেই থাকবে? না, এটা হচ্ছে আমাদের যখন এই রেজোনেন্সের এই ক্যালকুলেশনগুলো করব এরকম ভাবে সিরিজে পরপরই কানেক্টেড থাকে। আবার যখন ওই সিরিজ রেজোনেন্স প্যারালাল রেজোনেন্স নিয়ে কথা বলবো তখন ওইটার আবার ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। আপাতত আমরা হচ্ছে একদম সিম্পলিফাইড ইকুয়েশন বা ভার্সন যখন চিন্তা করব তখন হচ্ছে সার্কিটে এরকম ভাবে তিনটা পরপর সিরিজে কানেক্টেড আছে ধরে এই ইকুয়েশনগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, সার্কিটে শুধু ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থাকে, ওই ক্ষেত্রে এটা কি ইম্পিডেন্স বলা আছে না? যদি আপনার হচ্ছে ওই ক্যাপাসিটর ইন্ডাক্টরের সাথে আবার রেজিস্টরে কানেক্টেড থাকে তখন এটাকে আমরা डायरेक्टली হচ্ছে ইম্পিডেন্স না থাকে তাহলে আমরা বলতে পারছি না। মানে আপনার হচ্ছে এইগুলো এইভাবেই কানেক্টেড থাকে এসি সার্কিটের ক্ষেত্রে যে রেজিস্টরের সাথে অন্য একটা কোনো কিছু কানেক্টেড থাকে, আইদার ক্যাপাসিটর থাকুক বা ইন্ডাক্টর থাকুক, কোনো না কোনো একটা কিছু আমার কানেক্টেড থাকবে। ক্লিয়ার সবার? আচ্ছা, আপাতত আমরা এইটুকু একটু সব মানে ইয়া কনসেপ্টগুলোকে আলাদা আলাদা করে ব্রেনে রাখি যে আমার এইগুলা হলো যখন -j থাকছে তখন এটার অ্যাঙ্গেল হলো -90 ডিগ্রি, j থাকলে 90 ডিগ্রি, কেন কিভাবে আসে সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে চলেন আমরা যে ফর্মুলাগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ওগুলার যে লিস্ট, ওই লিস্টটা একটু নোট করে দেই সবাই খাতায়। আমি ঠিক যেভাবে লিখছি ওভাবে লিখে রাখেন, পরীক্ষার জন্য ইজি হবে। প্রথমে একদম সিম্পলিফাইড একটা সার্কিট ড্র করেন যেখানে আমার একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড,
এখানে একটা লোড কানেক্টেড থাকবে। এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোটাকে আমি কনসিডার করলাম আই, যেহেতু সিরিজ আকারে ড্র করেছি সুতরাং পুরো সার্কিটের মধ্যে সেম পরিমাণ কারেন্টই পাস করবে। সো ইন কেস অফ ক্যালকুলেটিং রেজিস্টার, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি V ডিভাইডেড বাই I এর মাধ্যমে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে রেজিস্ট্যান্স যার ইউনিট ওহম। তারপরে কি বলেছিলাম যে লোডে যদি আমার ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কানেক্টেড থাকে তখন আমরা x is equal to লিখতে পারবো V ডিভাইডেড বাই I, যেটাকে বলা হয় হলো রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রেও ইউনিট হচ্ছে ওহম। তাহলে এখানে ছিল আমাদের রেজিস্টার R, রেজিস্টারটা ওর নাম, রেজিস্ট্যান্স হচ্ছে প্রপার্টি। সেম ভাবে ইন্ডাক্টর ক্যাপাসিটর ওদের নাম, ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স হচ্ছে ওদের প্রপার্টিগুলো। আর লাস্ট একটা বলেছিলাম Z is equal to V divided by I, এটাকে বলা হয় ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ইউনিট ওহম। তাহলে এখানে রেজিস্টরের সাথে আমার ইন্ডাক্টর কানেক্টেড থাকতে পারে অথবা রেজিস্টরের সাথে ক্যাপাসিটর, আর তিনটাই আমার একসাথে হলো কানেক্টেড থাকতে পারে। তো তিনটার ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে তিন ধরনের হবে। ইকুয়েশনগুলো আমরা একটু দেখি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সরাসরি আমরা R দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর যখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আসে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি নরমালি XL। এলটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ইজ ইকুয়াল টু ওমেগা L। তাহলে ওমেগা L কে একসাথে আমরা বলতে পারি হলো রিঅ্যাকট্যান্স। যখন অনলি L টাকে বলা হচ্ছে, প্রপার্টিজটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইন্ডাকটেন্সের মাধ্যমে। আর সাইড নোট দিয়ে রাখেন ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস বাই F। যখন ক্যাপাসিটর নিয়ে কাজ করবেন এখান থেকে পাওয়া যাবে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে রিপ্রেজেন্ট করা হয় XL ইজ ইকুয়াল টু 1 ওভার ওমেগা C। টোটালটাকে একসাথে করে আমরা বলি হলো রিঅ্যাকট্যান্স। আর যখন শুধুমাত্র C টাকে বলা হচ্ছে, C টাকে বোঝায় হলো ক্যাপাসিটেন্স। আর ইম্পিডেন্স ক্যালকুলেশনের সময় আমাদেরকে টোটালটাকে নিয়ে, অর্থাৎ এই যে প্রিভিয়াসলি যেটা লিখেছিলাম এর সাথে রেজিস্টারকে আমরা যোগ করব ওই যে z is equal to √x² + y² ফরম্যাটে। তাহলে z সমান যদি রেজিস্টার আর ইন্ডাক্টর কানেক্টেড থাকে r² + ওমেগা L হোল স্কয়ার। যদি হচ্ছে আমার রেজিস্টারের সাথে ক্যাপাসিটর কানেক্টেড থাকে তাহলে z is equal to r² plus 1 over omega C whole square। আর যদি at a time তিনটাই কানেক্টেড থাকে তখন হবে z is equal to root over r square plus omega L minus 1 over omega C whole square। কেন মাইনাস হয় এটা আমরা এখান থেকে জেনে এসেছি যে ইকুয়েশনটা ছিল xc is equal to minus t over omega C। তো যখন আমরা এরকম ভাবে সিম্পলিফাই করলাম অর্থাৎ সিরিজে কানেক্টেড ছিল, যেটাকে কমন নিলে থাকে ওমেগা L minus 1 by omega C। তার পরবর্তীতে যখন আমরা z এর ভ্যালুটা অর্থাৎ ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে গেলাম তখন হয়ে যাবে √r² প্লাস ব্র্যাকেটের মধ্যে ওমেগা L minus 1 by omega C হোল স্কয়ার। সবাই খুব সুন্দরভাবে এগুলো একটু নোট করে রাখেন। এই ইকুয়েশনগুলো আপনাদের যত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবেন ওইখানে অনেকটা কাজে লাগবে। আর আপাতত আমি সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স উইথ ডেপথে যাচ্ছি না, এটা সামনের দিকে পাবেন। শুধু ইন্ডাক্টর ক্যাপাসিটর না, আমার এর সাথে হচ্ছে একটা রেজিস্টার কানেক্টেড থাকবে। আর যদি না থাকে তখন এই যে আপনার অনলি ইন্ডাক্টর বা অনলি ক্যাপাসিটর এইভাবে হচ্ছে সার্কিটগুলো কানেক্টেড থাকবে। কারণ আপনাদের ডিসি সার্কিটে যেমন ছিল না যে শুধু হচ্ছে
হচ্ছে আপনার রেজিস্টার সিরিজে বা প্যারালালি আর ওয়াই ডেল্টা কানেকশনের মাধ্যমে থাকতো, একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড হতো। যদি আবার সিরিজে থাকে তখন কারেন্ট সেম রাখতাম, প্যারালালে ভোল্টেজ সেম রাখতাম। এইভাবে ফরম্যাটিং গুলো ছিল সার্কিটের। আর যখনই আপনি হচ্ছে 8 ইয়ারতে যাচ্ছেন তখনই আপনার হয় শুধুমাত্র ইন্ডাক্টর বা ক্যাপাসিটর দিয়ে সার্কিট থাকতে পারে, কিংবা এই যে এইভাবে রেজিস্টারের সাথে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর কিংবা বোথ কানেক্টেড থাকবে। মানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর থাকতে পারে না, আর তখন হচ্ছে আমাদের এই কোনো কিছুই তো আসবে না কনসিডারেশনে, ওইটা টোটালি ডিফারেন্ট জিনিস হবে। সবার কি এতটুকু লেখা হয়েছে? একটু ফাস্ট লিখে নেন। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা হলো গিয়ে পিডিএফ ও শেয়ার করে রাখবো আজকে আমি, সেটা হলো কারেন্ট আর ভোল্টেজের একদম বেসিক কিছু কনসেপ্ট। তো এগুলো আপনারা মূলত ইলেকট্রিক্যাল সার্কিট 1 এ শিখে এসেছেন, কিন্তু এই যে কারেন্ট ভোল্টেজ নিয়ে যেটা আমরা বারবার মানে অলওয়েজ কাজ করে যাই, এর একদম বেসিকটা সবাই জানা উচিত যে what is electric current. So electric current is the rate at which electric charges flow through a substance. সেই ইকুয়েশন দেওয়া আছে। তো এটা নিজেদের এটা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য একটু সবাই বাসায় দেখে রাখেন, কারণ এই যে ইকুয়েশনগুলো কিভাবে আসে, যে IT is equal to dq/dt, এটা কখন আমরা অ্যাপ্লাই করি, কনস্ট্যান্ট কারেন্ট যদি হতো তখন ইকুয়েশনটা কেমন হয়, যদি ফাংশন অফ টাইম থাকে তখন আমাদের ইকুয়েশনে কি ধরনের ভ্যারিয়েশন আসে, এগুলো জাস্ট একটু যদি নিজেদের জন্য জেনে রাখেন তাহলে পরবর্তীতে আমরা যখন এই যে মাল্টিপল টাইপের ইকুয়েশন অ্যাপ্লাই করি সমীকরণগুলো কোথা থেকে আসে এটা কিন্তু বুঝতে ইজি হয়। কারণ এই সমীকরণগুলোকে আমরা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করে কিন্তু অনেকগুলো ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এগুলো কি সবার খেয়াল আছে যে আমরা যদি একে সাইড চেঞ্জ করে ইন্টিগ্রেট করে দিতাম তাহলে ওইখান থেকে কিসের মান পাওয়া যেত? চার্জের ভ্যালু পাওয়া যেত। চার্জের ইকুয়েশন কি ছিল? Q is equal to integration of I dt, রাইট? আর যখন আমি কারেন্ট ক্যালকুলেট করি, কারেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে dq/dt, দ্যাট ইজ যখন আমি টাইমের অ্যাক্রস এর ফাংশনটাকে কনসিডারেশনে এনে কারেন্ট বের করি তখন হচ্ছে আমাদের এই সমীকরণগুলো অ্যাপ্লাই করতে হয়। তো এগুলো যদিও সার্কিট 1 এ শিখে এসেছেন, তারপরেও মানে যারা ভুলে গেছে তাদের জন্য দেওয়া যে একটু যাতে মনে পড়ে, ঠিক আছে? আমি আজকে সবকিছু আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, অলরেডি এই ইকুয়েশনগুলোকে নিয়ে আমরা অনেকবার কথাবার্তা বলে ফেলেছি। প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে যে T is equal to twice pi by omega, তারপরে মেইন যে সাইনোসয়েডাল ভোল্টেজের ইকুয়েশন ছিল এগুলো দেখানো হয়েছে। তো যে কাজটা আমরা আজকে করব সেটা হলো এই যে ফেজর ডোমেইন, তারপরে হচ্ছে আমাদের টাইম ডোমেইনের রিপ্রেজেন্টেশনগুলো কেমন কি থাকে এটা নিয়ে আজকে আমরা একটু কাজ করব। তারপরে ইকুয়েশনগুলো কিভাবে আসে, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা z is equal to x plus jy আকারে রিপ্রেজেন্ট করতে পারি, পোলার ফর্মে হচ্ছে আমাদের z is equal to r angle of phi, আবার এক্সপোনেনশিয়ালি রিপ্রেজেন্টেশন হচ্ছে r into e to the power j phi। আর একটু আগে যে ইকুয়েশনগুলোকে নিয়ে আমরা কাজ করছিলাম, অর্থাৎ বোর্ডে এখনো লেখা আছে z is equal to root over r square plus 1 by omega c whole square, বা হলো কি ইন্ডাক্টর ইকুয়েশন, এটার মেইন যে সমীকরণটা ফলো করা হয় মেইন সমীকরণ হচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে একটু দেখি সবাই যেগুলো কিভাবে কি আসে। বোর্ডে যেগুলো লিখেছিলাম মুছে দিব। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমি একটু বেশি ফাস্ট বলে ফেলছি মনে হয় আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আর কিছু কিছু জিনিস যেগুলো ইন্টারে আপনারা পড়ে এসেছেন ওগুলো আমি মানে বোঝেন ধরে কিছু স্কিপ করছি, তারপরে যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এবার আমি যেরকম ভাবে একটা ডায়াগ্রাম ড্র করব সবাই এরকম ভাবে ইমাজিনারি এক্সিস রিয়েল এক্সিস লিখে ডায়াগ্রামটা ড্র করে নেন। আমাদের এক্স এক্সিস বরাবর অর্থাৎ এই সাইডে থাকবে হচ্ছে রিয়েল এক্সিসটা, আর y axis বরাবর এদিকে থাকবে হচ্ছে ইমাজিনারি এক্সিস।
ওকে, ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আগে ইমাজিনারি নাম্বারটা আমরা i এর মাধ্যমে প্রকাশ করতাম, এখন হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করা হবে j এর মাধ্যমে। তাহলে উপরের দিকে অর্থাৎ y অ্যাক্সিস বরাবর এদিকে আসবে হচ্ছে j টুয়াইস j, আর হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে আসবে -j টুয়াইস j, এরকম ভাবে। sin θ সমান কি লেখা যায়? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। cos θ সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। সবার কি মনে আছে যে কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। কোণের বিপরীত বাহুকে বলে লম্ব, আর কোণের সাথে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখান থেকে এইসব ইকুয়েশন গুলো তো সবারই জানা আছে। যদি cos phi আর sin phi এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই কি আসবে একটু বলেন দেখি। cos phi সমান কি লেখা যায়? x by r আর সাইন থিটা মানে আর সাইন ফাই cos phi সমান x by r. x by r, right? x divided by r, আর sin phi সমান কি লেখা যায়? y divided by r। তাহলে এখান থেকে আমরা যদি একটু সাইড চেঞ্জ করে লিখি তাহলে কি আমরা বলতে পারি যে x is equal to r cos phi, আর এর থেকে বলা যায় কি y is equal to r sin phi, রাইট? আচ্ছা, সবাই একটু লিখে না লাগে। মনে করেন আপনাদের কাছে এই ইকুয়েশন গুলো আছে যে x is equal to r cos phi, y is equal to r sin phi। এখান থেকে আমরা যদি r এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে চাই, মানে এই সমীকরণটা কিভাবে আসলো এটা আমি দেখানোর ট্রাই করছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? বোথ সাইডে স্কয়ার করে দেওয়া লাগবে না? স্কয়ার করে যদি আমি অ্যাড করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to r স্কয়ার cos স্কয়ার phi প্লাস r স্কয়ার sin স্কয়ার phi। r স্কয়ারটাকে কমন নিলে থাকবে sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi, এটা সমান কি লেখা যায়? 1। সো r স্কয়ার is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার, ফাইনালি r সমান কি আসবে? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই ইকুয়েশনটাই মূলত হচ্ছে আমাদের একদম ফার্স্ট যে সমীকরণটা ওইটা। তো যদি কারোর মনে একটু জানার ইচ্ছা থাকে যে ইকুয়েশনগুলোকে আমি মেমোরাইজ না করে কিভাবে এসেছে জানবো, তাহলে তাদের জন্য হচ্ছে এগুলো একটু দেখাবো। কারো কোনো প্রশ্ন আছে? বোঝেন নাই কয়জন? একটু হাত তুলেন তো। কিছুই করি না, সিম্পল একদম ত্রিকোণমিতির যে আপনার কনসেপ্ট গুলো আছে ওগুলো অ্যাপ্লাই করলাম। যে আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে phi কনসিডার করি তাহলে cos phi is equal to আসবে হচ্ছে x divided by r, sin phi সমান আমার আসবে হলো y divided by r। এরপরে জাস্ট বোথ সাইডে স্কয়ার করে মানে সাইড চেঞ্জ করলাম, করার পরে বোথ সাইডকে স্কয়ার করে অ্যাড করেছি, করলে আমার এখান থেকে r এর যে ভ্যালুটা ওই r এর ভ্যালুটা আসছে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এই যে এই সমীকরণটা। আবার phi is equal to দেওয়া আছে tan ইনভার্স y by x, এটা কিভাবে আসলো বলেন তো? ওই যে phi is equal to সেকেন্ড ইকুয়েশন, phi সমান tan ইনভার্স y by x। এখান থেকে হচ্ছে আমরা tan থিটার ইকুয়েশনও ফাইন্ড আউট করতে পারবো। tan phi is equal to কি লেখা যায়? y by x সাইন বাই cos না, এরকম ভাবে যদি বলি লম্ব বাই ভূমি, রাইট? তাহলে y divided by x, so phi is equal to tan inverse y divided by x। এই ইকুয়েশনটা ওই যে সেকেন্ডে দেওয়া আছে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট তো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের অ্যালজেব্রিক যে ইকুয়েশন গুলো আছে অর্থাৎ z1 is equal to x1 plus j into y1, আবার হলো z2 সমান x2 plus j into y2, এই দুইটাকে অ্যাড করা আবার এই দুইটাকে হচ্ছে সাবট্রাকশনের মাধ্যমে দেখানো আছে ইকুয়েশন গুলোকে কিভাবে লেখা যায়। তো এটার মধ্যে একটা নোট আকারে দেওয়া যে এডিশন এন্ড সাবট্রাকশন আর বেটার পারফর্মড ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম। সো আমরা এভাবে যোগ না করে যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মটাকে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক ইজি হয়। সো আমরা অলওয়েজ ট্রাই করব যে এই রেক্ট্যাঙ্গুলার যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে যোগ বিয়োগগুলোর কাজ করা, সামনের দিকে ওগুলো আসবে। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটটাকে ইউজ করে যোগ বিয়োগ করে নিয়ে দেন দরকার লাগে পোলারে যদি আমাদেরকে কনভার্ট করতে বলে আমরা কনভার্ট করে দিব। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো এই পর্যন্ত? সব বুঝতে পারছেন?
এইখানে যে যে ইকুয়েশন গুলো আছে সবাই খাতায় লিখে রাখেন, কারণ একটু পরে আমরা অ্যাডিশন সাবট্রাকশন এর ফর্মুলাগুলোকে ডিরেক্ট ইমপ্লিমেন্ট করব। অ্যালজেব্রা অ্যাডিশন সাবট্রাকশন কিন্তু হ্যাঁ সবকিছুই লিখবেন। এই ডায়াগ্রামটা কি সবার ড্র করা শেষ? সেটা মুছে দিব। একদম শুরুতে যে ইকুয়েশন গুলো আছে সবাই আমরা একটু খেয়াল করি যে জেড এর হচ্ছে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্টেশন গুলো এখানে গিভেন। যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা লিখতে পারি z is equal to x plus jy, যখন পোলার থাকছে তখন রিপ্রেজেন্ট করা যায় r into angle of phi, এক্সপোনেনশিয়ালি হলো r e to the power j phi। তাহলে সবগুলাই যেহেতু z এর রিপ্রেজেন্টেশন, আমরা কি একে একসাথে এইভাবে লিখতে পারবো যে z is equal to x plus jy is equal r into angle of phi লেখা যায় না? দেখেন এগুলো সবই যেহেতু আমার z এর রিপ্রেজেন্টেশন, মানে আমার যদি a is equal to b, তারপর হচ্ছে b is equal to c থাকে, তাহলে আমরা আগে লিখতাম না a সমান b সমান c এভাবে লিখতাম। তাহলে এখানেও তো সেম ওয়েতে আমরা সবগুলোকে z ই বলতে পারি, রাইট? তাহলে সব যদি সেম জিনিস হয় তখন আমরা শুধুমাত্র এই দুইটাকেও তো ইকুয়াল বলতে পারবো না? x plus jy is equal to r angle of phi বলতে পারবো। আচ্ছা, এই রিলেশন গুলোও লিখে রাখেন, কারণ যখন কনভার্সন লাগবে, যে আমি ধরেন হচ্ছে ক্যালকুলেট করে এই ইয়াতে রেক্ট্যাঙ্গুলার ফর্মের রেজাল্ট পেয়েছি, এটাকে পোলারে কনভার্ট করব, তখন এই রিলেশন গুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আবার r angle of phi এটাকে আমরা লিখতে পারি r into cos phi plus j sin phi। এই ফরম্যাটে হচ্ছে r angle of phi কে রিপ্রেজেন্ট করা যায়, এটাও লিখে রাখেন r into ব্র্যাকেটের মধ্যে cos phi plus j sin phi। যে এই ফাই রিপ্লেসমেন্টে এই জিনিসটা কিভাবে লিখলাম? মাত্র দেখছেন? আচ্ছা, দেখে একটু বোঝার ট্রাই করেন তো অন্য কোন রিলেশনও কি এখানে অ্যাপ্লাই করে ফেলেছি এট এ টাইম, নালে হচ্ছে আপনার এই ফাই রিপ্লেসমেন্টে আমরা cos phi plus j into sin phi কিভাবে লিখলাম? এইটার একটা সূত্র ছিল, এক্স্যাক্টলি এটার একটা ফর্মুলা ছিল, কিন্তু কোন সূত্র? ইমাজিনারি নাম্বারের যে লেন্থটা বের করার r equal to j একটা সূত্র ছিল। আচ্ছা দেখেন তো r phi এর সাথে আবার এক্সপোনেনশিয়াল আরেকটা ইকুয়েশন দেওয়া আছে না, r into z phi, r into e to the power j phi, রাইট? তাহলে r into e to the power j phi সমান আমরা কি লিখতে পারি? r into angle of phi, এটা সমান লেখা যায় x plus jy, রাইট? তিনটাই ইকুয়াল। তো ইন্টার যে ইকুয়েশনটা করেছিলাম ওটা একটু সবাই লিখে রাখেন। e to the power j phi সমান আপনাদের ইকুয়েশন ছিল যে cos phi plus j into sin phi। হয়তো বা এখানে phi এর জায়গায় আপনারা অন্য কোনো থিটা বা কিছু দিয়ে ইকুয়েশনটা লিখতে পারেন। হ্যাঁ,
e টু দি পাওয়ার ছিল i থিটা, তাহলে এখানে আপনারা লিখতেন যে cos থিটা প্লাস j ইনটু sin থিটা। তাহলে এখন যেহেতু আমার j phi, সুতরাং এটা হয়ে যাবে cos phi প্লাস j ইনটু sin phi। সিমিলারলি যদি আমার e টু দি পাওয়ার মাইনাস j থিটা থাকতো, তখন আমরা কি লিখতাম cos থিটা মাইনাস j sin থিটা, রাইট? সো এটা এখন চেঞ্জ হয়ে যাবে cos phi মাইনাস j ইনটু sin phi এর মাধ্যমে। তো ওভারঅল যদি আমি লিখি, তখন e টু দি পাওয়ার প্লাস মাইনাস j phi ইজ ইকুয়াল টু আসবে cos phi প্লাস মাইনাস j ইনটু sin phi। সুতরাং এই phi এর যে রিপ্লেসমেন্টটা আছে ওইটাকে আমরা যদি এরকম r ইনটু j থিটার এর সাথে কম্পারিজনে যাই, তখন হচ্ছে ডাইরেক্ট r ইনটু cos phi প্লাস j ইনটু sin phi দিয়ে লিখতে পারবো। কয়জন বোঝেন নাই? হাত তুলেন, নির্ভয়ে হাত তুলেন। রুমা বোঝে নাই? না, চলে যান। 1 ঘন্টা পর আসবো মহাবাড়ি আপনার। আচ্ছা দেখেন, আমাদের মেইন ইকুয়েশনের ফরম্যাট কতগুলো ছিল? 3টা ফরম্যাট ছিল। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, একটা পোলার ফর্ম, আর একটা হলো এক্সপোনেনশিয়াল ফর্ম, রাইট? আচ্ছা তাহলে আমরা একদম বেসিক থেকে বুঝে আসি। আমরা ছোটবেলায় শিখেছি না যে যদি a = b, b = c, c = a থাকে, তাহলে আমরা a = b = c এরকম ভাবে লিখতাম। তাহলে এই তিনটাকে কি আমরা ইকুয়াল আকারে ধরতে পারি না? তিনটা ইকুয়াল আকারে ধরতে পারি। তাহলে হচ্ছে আমাদের যখন যেই পোরশনটুকুকে নিয়ে কাজ করতে দরকার পড়বে, আমরা তাদের দুইজনকেও ইকুয়াল নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি যদি এখানে x + jy = r * j টু দি পাওয়ার থিটা বলি, সরি j টু দি পাওয়ার 5 বলি, এটা কি ভুল হবে? ভুল হবে না। তাহলে এই ছোটবেলায় আপনারা একে কি শিখে এসেছেন যে e টু দি পাওয়ার j থিটা দিয়ে আপনারা শিখছেন যে যদি j থিটা থাকতো ওকে আমরা কি লিখতাম cos থিটা প্লাস j ইনটু sin থিটা। তাহলে যখনই আমরা এই দুইটাকে রিলেশনের সাথে মানে সংযুক্ত করতে যাচ্ছি, x + jy = আমরা লিখতে পারি r ইনটু cos phi প্লাস j ইনটু sin phi। ক্লিয়ার? আচ্ছা এই সমীকরণগুলো এট এ টাইম অনেকগুলো বলছি তো একটু হিজিবিজি লাগতে পারে, সব খাতায় নোট করে রাখেন, কারণ প্রত্যেকটা ইকুয়েশন এই কোর্সে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এর থিওরিগুলো আমি একটু ডেপথে যাচ্ছি যাতে করে আপনার কাছে কোনো কিছু এখানে মুখস্থ মনে না হয়, সবই কিন্তু লজিক আছে, ঠিক আছে? আমাদের এই সার্কিটের লজিকগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা রিয়েল ফিল্ড ইমপ্লিমেন্টেশন দেখতে যাব তখন আমাদেরকে এই লজিকগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে? আচ্ছা তাহলে আমরা অনেকগুলো ইকুয়েশন দিয়ে অলরেডি ডিল করেছি। কমপ্লেক্স কনজুগেট সম্পর্কে কি কারো খেয়াল আছে? হোয়াট ইজ কমপ্লেক্স কনজুগেট? কমপ্লেক্স যদি আমার z = x + jy হয়, ওর কনজুগেট ক্যালকুলেট করার সময় আমরা কি করতে পারি? z এর উপরে একটা স্টার মার্ক দিয়ে দেই, তাই না? তাহলে হচ্ছে এই প্লাসের জায়গায় আমাদের মাইনাস হয়ে যায়, রাইট? আচ্ছা এটা একটু খেয়াল রাখবেন, কারণ অনেক সময় আপনাদের কমপ্লেক্স কনজুগেট নিয়েও কাজ করতে হবে। তাহলে যেখানে r phi ছিল এখন হয়ে যাবে -phi, আর যখন আমি r * e টু দি পাওয়ার j থিটা লিখতাম বা phi লিখতাম, ওইটা এখন হয়ে যাবে e টু দি পাওয়ার -j phi। ক্লিয়ার? কমপ্লেক্স কনজুগেটের টার্মগুলো খেয়াল রাখেন সবাই। আচ্ছা এতক্ষণ যা যা বললাম একদমই বোঝেন না এমন কেউ আছেন? নির্ভয়ে হাত তুলতে পারেন। সবাই বুঝতে পেরেছেন? ফাইন। যদি বুঝে থাকি আমরা তাহলে কিছু ম্যাথ সলভ করি, তাহলে আমিও বুঝবো যে কতটুকু বুঝতে। কি রে বাবা এরকম সবাই ফার্স্ট এর ম্যাথটা তুলে দেন তো। কেউ সলিউশন দেখেন না, জাস্ট ম্যাথটা তুলে দেন। আমি অঙ্কটা বলেই দিতে চাই। কোশ্চেনটা লিখবেন যে evaluate this complex number for the angle of 50 degree plus, এগুলো সব মুছে দিলাম। ওদের দুজনকে ডাকেন তো, বাইরে যারা আসছে তখন ভিতরে আসবে। For the angle of 50 degree plus 20 angle of -30 degree, এটার উপরে পাওয়ার দেন হচ্ছে হাফ। এটাকে কনভার্ট করবেন পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে। এটা কোন ফরম্যাটে দেওয়া আছে? পোলারে, রাইট? কারণ সবগুলো হচ্ছে অ্যাঙ্গেল আকারে যেহেতু দেওয়া আছে, সুতরাং আমাদেরকে ট্রান্সফার করতে হবে রেক্ট্যাঙ্গেলে। কনভার্ট পোলার টু রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। সবাই ট্রাই করেন, যে সবার আগে করতে পারবে তার কাছে ক্লাস পারফরম্যান্সে ফুল মার্কস দিব।
কাজটা করতে হবে, এটা আমাদের পোলার ফরম্যাটে দেওয়া আছে। পোলার ফরম্যাট কেমন কি যারা অলরেডি আপনারা জানেন, এটাকে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার যে ফরম্যাটটা আছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে আমাদেরকে কনভার্ট করতে হবে। রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে কি ডাইরেক্ট যাওয়া যাবে কি কোনো স্টেপ করে যাইতে হবে, এগুলো একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে করেন। পোলার মিন্স হলো এটা, আর রেক্ট্যাঙ্গেলে যেটা হবে বলতে x + jy আকারে রিপ্রেজেন্ট করতে হবে ফাইনাল স্টেপে। পুরোটাকে একসাথে করার ট্রাই করেন না, ভুল হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে 40 অ্যাঙ্গেল অফ 50 ডিগ্রি কে সলভ করেন, করার পরে 20 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি কে সলভ করেন, করে যে রেজাল্টটা পাবেন ওই দুটোকে অ্যাড করে দিন। পোলার ফর্মে কি সাইন ক্রস এগুলো থাকবে না? এখানে হচ্ছে ডাইরেক্ট আপনি পোলার থেকে x + jy ওই ফরম্যাটে তো নিতে পারবেন না, তাহলে ওই যে sin cos দিয়ে যেরকম ভাবে যে ভাঙতে হয় না r * cos y + j * sin y, ফার্স্টে এই ফরম্যাটে নেবেন, নেয়ার পরে যে হচ্ছে কি ওই যে x + jy ওই ফরম্যাটে যাবে। একটা কি দেখাই দিব ফার্স্ট পার্টটা? আচ্ছা আচ্ছা ট্রাই করেন। সিম্পলিফাই করা লাগবে না শুধু সিম্পলিফাই করতে হবে। শেষ। কারো কাছে কি সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? 991 এস প্লাস এ দিব, আপনারটা এখানে আসুন তো।
ক্যালকুলেট করা স্টার্ট করি, যে যতটুকু পর্যন্ত করেছেন এখন মিলা দেখেন। তাহলে প্রথমত আমাদেরকে দেওয়া আছে ওইখানের যে সেকেন্ড ফরম্যাটটা অর্থাৎ পোলার ফরম্যাটে ওইটাতে কনভার্ট করতে হবে হচ্ছে অ্যাঙ্গেল নাম্বার 1 অর্থাৎ z = x + jy এই আকারে। তো আমরা শুরুতেই তো একবার ওইখানে যেতে পারবো না, আমাদেরকে কয়েকটা স্টেপ একটু ফলো করতে হবে। তো সিকোয়েন্সিয়ালি 40 অ্যাঙ্গেল অফ 50 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, একটু আগেই বলেছিলাম যে এটাকে হলো আপনার r * cos phi + j * sin phi আকারে লেখা যায়, রাইট? তাহলে একে যদি আমরা r কনসিডার করি আর এটাকে phi ধরি, তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে? 40 * cos phi অর্থাৎ 50 ডিগ্রি প্লাস j * sin phi অর্থাৎ sin 50 ডিগ্রি। এটাকে ক্যালকুলেট করে দেখেন কত আসে। সেম ভাবে 20 অ্যাঙ্গেল অফ -30 যখন আপনারা ক্যালকুলেট করবেন 20 টা বাইরে চলে আসবে, cos phi বলতে এখানে -30 প্লাস j * sin phi বলতে হচ্ছে -30 ডিগ্রি। ব্র্যাকেটিং গুলো ঠিকঠাক মতো দিয়ে, কারণ এই টোটালটার সাথে হচ্ছে আমাদের 20 মাল্টিপ্লাইড আকারে আছে, যার জন্য এই টোটালটাকে একটা ব্র্যাকেটে রেখেছি। আর যেহেতু অ্যাঙ্গেলগুলোর সাথে আবার মাইনাস, সুতরাং এই অ্যাঙ্গেলগুলোকে আলাদাভাবে এরকম ব্র্যাকেটে রাখতে হবে। তো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখেন, 25.71 প্লাস j * 30.64। ক্যালকুলেটরের মোড সবাই কমপ্লেক্সে রাখবেন, আদারওয়াইজ রেজাল্ট আসবে না। সেকেন্ডে ক্যালকুলেট করলে আসবে 17.32 - j 10। লাস্টে আমাদেরকে কি করতে হবে, এই দুইটাকে অ্যাড করতে হবে। তাহলে এই দুইটাকে যোগ করে নেন, যে 40 adding them up, 40 angle of 50 degree plus 20 angle of -30, 43.03 plus j 20.64। এইটুকু কয়জনের আসছে? কারোর আসছে না? একজন? প্রচুর মতো ঠিক আছে, নিচের অ্যানসার। আচ্ছা, এটা অ্যাড করতে পারেন না, ঠিক আছে। ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে নিতে পারেন না, বা হচ্ছে এই যে ফরম্যাটগুলো পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার যে কনভার্টগুলো করতে হয় ক্যালকুলেটরে, এই সম্পর্কে আইডিয়া নেই এমন কেউ আছে? রিফা একটু ক্যালকুলেটরটা সামনে নেন তো। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের নরমালি ক্যালকুলেটর থাকে হচ্ছে নরমাল মোডে। সো আমাদেরকে প্রথমে কমপ্লেক্স মোডে নিতে গেলে মোড বাটনটা প্রেস করে 2 তে দিতে হবে। সবাই একটু শুনেন তারপরে করেন। মোড বাটন প্রেস করে 2 দিলে দেখেন কমপ্লেক্স লেখা ওঠে। তাহলে 2 দিয়ে নিলে আমাদের ক্যালকুলেটর হচ্ছে এখন যাই আমরা ক্যালকুলেশন করব সবকিছু কমপ্লেক্সের রেজাল্ট দিবে। ওকে, আচ্ছা আমি এইটা একটা ইকুয়েশন ক্যালকুলেটরে তুলে দেখাই, বাকিগুলো আপনারা ইনশাআল্লাহ পারবেন। 40 টার সাথে আমার টোটাল জিনিসটা অর্থাৎ cos phi, cos কত ডিগ্রি? 50 ডিগ্রি প্লাস হচ্ছে যেহেতু এখানে না, যে রিপ্লেসমেন্টে কি বলেছিলাম i দিতে হবে, sin 50 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিলে, আমরা যখন হচ্ছে এরকম ভাবে ইকুয়াল দিয়ে দিই আমাদের দুইটা সেগমেন্টের রেজাল্ট আসে। সো এই বাটনটা যখন আপনারা প্রেস করবেন তাহলে দেখবেন 25.711 প্লাস 30.64 j, এভাবে হচ্ছে ফরম্যাটিংটা দেখায়। সবাই কি করতে পেরেছেন কমপ্লেক্সে যাওয়ার পরে? ক্যালকুলেটরের মোড অপশনটাকে প্রেস করে 2 প্রেস করেন, করলে হচ্ছে কমপ্লেক্স মোডে চলে যাবে। তারপরে যে হলো কি 40 ব্র্যাকেট দিবেন cos 50, জেড জায়গায় দিবেন হচ্ছে i প্লাস i sin 50 ব্র্যাকেট ক্লোজ করেন, করে ইকুয়াল দেন, দিলে হচ্ছে ডাইরেক্ট এই রেজাল্টটা চলে আসবে। হয়েছে সবার? আচ্ছা, তারপরে 40.64 আসছে। কোনটা? নিচে লাস্টের অ্যানসার এর সাথে হাজার নাম্বারটা 40.64 না তো 30.64। এটা না, নিচেটা একবারে নিচেটা। এখনো যোগ করি নাই, করব ও আচ্ছা, এটা 20 এটা না না 40 কিভাবে হয়? এখানে হচ্ছে প্লাস j 30.64, এটা মাইনাস j 10, তাহলে বিয়োগ হবে না দুইটা মিলে? আপনার এমন হয় এটার সাথে এটা যোগ করে ফেলছে, কিন্তু এর আগে কিন্তু প্লাস আছে, এর আগে মাইনাস আছে। ফার্স্ট হলে মাইনাস ছিল, মাইনাসটা লিখে দিই। ও আচ্ছা, ম্যাম ক্যালকুলেটরের উপরের ওইটা পুরোটা আসতেছে 25.71। কেন আপনার ইমাজিনারি
ইমাজিনারি পার্ট কোথায় গায়েব হয়ে গেল? কমপ্লেক্স মোডে নিয়েছেন? তাহলে তো এমন হওয়ার কথা না, কারণ কমপ্লেক্স মোডে নিলে তো ইমাজিনারি পার্ট ক্যালকুলেট করে অবশ্যই থাকবে যে। ডিসপ্লে একটু পেছনের দিকে থাকে তো। আচ্ছা, ওইটা ভালো কথা বলছেন। মনে হয় হচ্ছে আপনার রেজাল্টটা এরকম ভাবে আসছে, আসার পর ডিসপ্লে এই সাইডে কিন্তু ইমাজিনারি পার্টটা চলে যায়। যখন আপনি এস প্লাসে করবেন তখন এই যে এসডি লেখা যে বাটনটা আছে, যে এস এর অ্যারো ডি, এই বাটনটা প্রেস করলে উপরে নিচে করে রেজাল্ট দেখায়। তো আগে সাইডে চলে গেছে কিনা দেখেন। সবার কি এই পর্যন্ত এসছে? যাদের আসলো তাদেরকে এখন একটা কোশ্চেন করি। এটা থেকে আমি যদি হচ্ছে মনে করেন অ্যাঙ্গেল ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে চাই, ক্যালকুলেটরে ডিরেক্ট কি করা যাবে? অবশ্যই কিভাবে? এটা আরো কমপ্লেক্স নিতে হবে। দেখেন এখানে শিফট বাটনটা প্রেস করে 2 দিতে হয়। 2 দিলে দেখবেন 4টা অপশন আসে। শিফট 2 দিলে আপনার কমপ্লেক্সের মধ্যে কনজুগেট একটা অপশন আসে, আর অ্যাঙ্গেল অফ থিটা একটা আসে, a + bi লেখা একটা অপশন আসে, আর প্রথমে আর্গুমেন্টের একটা থাকে। সো এই 4টা অপশনের মধ্যে থেকে আপনি চাইলে যে কোনো একটা অপশন ইউজ করে আবার হচ্ছে মানে মোড চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারলাম? ওকে। এখন বলেন এই যে 43.03 যে 20.64 যে পেয়েছি, এই পর্যন্তই কি আমার রেজাল্ট শেষ? না, এর উপরে আবার পাওয়ার হচ্ছে হাফ ছিল, তো আমাকে লাস্টে হচ্ছে আবার পাওয়ার হাফ দিয়ে সলভ করতে হবে। তো একে প্রথমে আমরা পোলার ফর্মে যদি কনভার্ট করে নেই, এখান থেকে আসবে হলো 47.72 অ্যাঙ্গেল অফ 25.63 ডিগ্রি। এটাকে আবার হচ্ছে আমরা হাফে নিয়ে যাব, পাওয়ার হাফে। তাহলে এই রেজাল্টের উপরে আবার পাওয়ার হাফ দিয়ে দেন, দিয়ে দেখেন ফাইনাল আউটপুট কত আসে। এটা তো যে রুট ওভার x² + y² ওইভাবে 47.7 পাচ্ছে না। আর আমি এটা ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারবো, ওইদিকে যাওয়াই লাগছে না। ক্যালকুলেটরে সরাসরি আর অ্যাঙ্গেল অফ 5 দিয়ে চলে আসবে। এটা শিফট বাটনটা দিয়ে 2 দিয়ে 3 দিয়ে আসবে। শিফট বাটন প্রেস করে 2 দিলে কমপ্লেক্সে আসে, 3 দিয়ে ইকুয়াল দিলে আপনার এটা এখানে যে রেজাল্ট এটা চলে আসবে। সবাই কি এই পর্যন্ত শেষ করতে পেরেছে? আচ্ছা, এতক্ষণ যা যা বললাম যে কোনো একজন একটু সামারি করেন তো, কি কি বলছে আজকে ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত? অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা, বুঝলাম অনেক কিছু বলে ফেলছি। কি কি বললাম বলেন? প্রথমত হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্সের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আর ইম্পিডেন্সের উল্টাটা হচ্ছে আমার অ্যাডমিটেন্স, ওগুলো আপনাদের সামনের দিকে আসবে, সমস্যা নাই। তো ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্সের মধ্যে ডিফারেন্সটা কি আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসেও বলেছি, তাই না? যে ইম্পিডেন্সকে যদি আমি z = r লিখি, অ্যাডমিটেন্স y = 1/r, অর্থাৎ z এর উল্টাটাই হচ্ছে অ্যাডমিটেন্স। ঠিক আছে? আনসারটা কিভাবে? লেভেলের অ্যানসার কত? এটা কিভাবে আসলো? 47.7 তো আসলে পরে কোন 25 অ্যাঙ্গেলটা কিভাবে আসলো? আচ্ছা, দেখেন ক্যালকুলেটরে আমার ইকুয়েশনটা কি ছিল? 43.03 প্লাস 20.64i, রাইট? 20.64i। এই ইকুয়েশনটাকে এখন আমি নিতে যাচ্ছি হচ্ছে পোলারে। তাহলে শিফট দিয়ে 2 দিতে হয়, 2 দিয়ে 3 দিয়ে ইকুয়াল, তখন হলো আপনার 47.72 অ্যাঙ্গেল অফ 25.64 ইকুয়াল দিতে হয়। মানে কমপ্লেক্সে চলে গেলে ইকুয়াল অ্যাঙ্গেল ইকুয়াল। না, আমি পোলার থেকে রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করতে বলেছিলাম, ওইটা কিন্তু আপনি অলরেডি করছেন। পোলার থেকে রেক্ট্যাঙ্গেল, পোলার থেকে রেক্ট্যাঙ্গেল যোগও করেছেন হচ্ছে রেক্ট্যাঙ্গেলে, কিন্তু এইটার করার দরকার আছে। তার কারণ হলো কি আমরা পরে যে আবার হাফ ক্যালকুলেট করবো না, টু দি পাওয়ার, তাহলে এই রেজাল্টের উপরে এখন টোটালটার উপরে হাফ মানে রুট করে দেন, রুট অ্যান্সার দিয়ে দিলে ফাইনাল যেটা আছে এটা চলে আসবে। এই ক্ষেত্রে তো পোলারের দরকার নেই, পোলার দরকার না। আপনি এখান থেকে যদি করতে পারেন করেন, সমস্যা নেই, টোটালটাকে হাফ দিয়ে দেন করে। এই
সেটার উপরে শুধু হাফ করে দিবে, টু দি পাওয়ার হাফ করে, রুট না দিয়ে টু দি পাওয়ার হাফ করে, রুট দিলে অনেক সময় এরর দিয়ে দিবে। শেষ হচ্ছে সবার? আচ্ছা, এখন বইয়ের আর্টিকেলগুলো একটু বলে রাখি আজকে কোন কোনগুলো কভার করা হয়েছে, তাহলে আপনারা বইয়ের সাথে মিলাই পড়তে পারবেন। চ্যাপ্টার 9 সাইনোসয়েডস এন্ড ফেজার, এই চ্যাপ্টারটা মূলত আপনাদেরকে পড়ানো হচ্ছে। এখানে আর্টিকেল 9.1, 9.2, দেন হচ্ছে 9.3। আজকে যেগুলো পড়িয়েছি ম্যাক্সিমাম হচ্ছে 9.3 থেকে নেওয়া, তারপর 9.1 থেকে স্টার্ট করে 9.3 পর্যন্ত। তো এরর আসছে হাফ পাওয়ার হাফ দেওয়ার পরে এরর হাফ থেকে এরর আসছে কেন? চেঞ্জ করতে পারিস তো 40 angle of 50 plus 20 angle of minus 30. না আসে তো এটা। আচ্ছা আমি দেখাই দেব। আচ্ছা সবাই কি মার্ক করেছেন? 9.1 থেকে স্টার্ট করে 9.3 পর্যন্ত। আর প্র্যাকটিস প্রবলেম এক্সাম্পলে করার জন্য লিখে রাখি 9.3 এর এবি ক্লাসেই করিয়েছি। তারপর প্র্যাকটিস প্রবলেম 9.3 এগুলা কিন্তু নেক্সট ক্লাসে জমা দিতে হবে। তাহলে আমি বলে দেব কোনগুলো এক্সাম্পলের হচ্ছে 9.3 এর এবি, প্র্যাকটিস প্রবলেম 9.3 এর এ এন্ড বি। ম্যাম এটা কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ অ্যাসাইনমেন্ট। এরপরে হচ্ছে চ্যাপ্টার 9। হ্যাঁ চ্যাপ্টার 9। আপনারা সাইনোসয়েডস থেকে ফেজারের যে ট্রান্সফার এগুলা একটু ট্রাই করলেই পারবেন, ওগুলাও করবেন। এক্সাম্পল 9.5, এক্সাম্পল 9.5। আর এর সাথে হলো যতগুলো হচ্ছে আপনাদেরকে ম্যাথ পড়ানো হয়েছে, ম্যাথ বলতেছি থিওরির এই যে সূত্রগুলো দেখেছি এগুলো সব। যেগুলো লিখেছি হ্যাঁ যেগুলো রিমোটটা কোথায়? হ্যাঁ এই হিরোর কাছে এটা ঠিক করে আমার সাথে তো দেখাচ্ছে না। হিরো আছে সবাই একটু খেয়াল করে শুনেন, আপনাদের সাথে আজকে এই পিডিএফটা আমি শেয়ার করে দিব লাস্ট পর্যন্ত। যদি অ্যাসাইনমেন্টে কোনো কিছু কম থাকে আমি কিন্তু মার্ক কেটে দিব। আপনাদের সাথে এই পিডিএফটা আজকে আমি শেয়ার করব। তো সবার কাজ হচ্ছে প্রিভিয়াস ক্লাস প্লাস আজকের ক্লাস মিলে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পিডিএফ মানে দুই তিনটার সাথে মিলাই দেখালাম না, তো ওগুলা সবকিছু একসাথে করে সুন্দর করে একটা নোট রেডি করবেন। যেমন এই যে ইকুয়েশনগুলো যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম, ইমাজিনারি রিয়েল এক্সিস। তারপরে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট টু পার্ট ক্যালকুলেট করে কম্বিনেশনের মাধ্যমে কিভাবে হচ্ছে এই সমীকরণগুলো এসেছে এটা দেখাইছি। তো এগুলো আপনারা একসাথে করে সুন্দর করে একটা নোট প্রিপেয়ার করবেন, কারণ পরবর্তীতে যে ঝামেলাটা হবে না করলে যে পরীক্ষার আগে যে কোনটার সাথে কোনটা কোথায় কিভাবে রিলেট করতে হবে বুঝতে পারবেন না। একবারে সুন্দর করে রেডি করে ফেলেন, এটা একদম এক্সাম পর্যন্ত কাজে লাগবে। এরপরে যে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে ওগুলো সলভ করবেন। 9.7 এ হচ্ছে একদম
সিম্পল একটা ইকুয়েশন দিয়ে একটা প্রবলেম সলভ করা আছে, এগুলো করবেন। করার পর আরেকটা পিডিএফ দেখালাম না আজকে, যে প্র্যাকটিক্যাল ইলেকট্রনিক্স ফর ইনভেন্টরস, এই পিডিএফটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। এটার পেজ 200 লিখে রাখেন। প্র্যাকটিক্যাল ইলেকট্রনিক্স ফর ইনভেন্টরস এর যে পিডিএফটা দিব, এটার পেজ 200 তে যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স, এগুলা ক্যালকুলেশনের যে প্রসিডিউর, মানে আমার কিভাবে হচ্ছে এই সমীকরণগুলো এসেছে, এগুলা সব হচ্ছে দেওয়া আছে। এই যে কয় নাম্বার পেজ? 200 সার্চ করলে হচ্ছে 200, আর এমনিতে চ্যাপ্টার 2 থিওরি 171 উপরে দেওয়া আছে। আর যখন আপনি পেজ দিয়ে সার্চ করবেন 200 নাম্বার পেজে আছে এটা। এই টেবিলটা সবার খাতায় যাতে থাকে, ঠিক আছে? আর এখন আশা করি এই যে মাইনাস j সমান কিভাবে -90 হয়, এগুলো আপনারা ক্যালকুলেটরে নিজেরাই করতে পারবেন। এখানে কমপ্লেক্স করে সবার রাখা আছে না? তাহলে -i দিয়ে ইকুয়াল দিয়ে দেখ, -i দিয়ে শিফট 2 দিয়ে 3 দিয়ে ইকুয়াল দেখ, এই যে -90 কে এভাবে চলে আসবে। সবাই একবার ট্রাই করে। শিফট 2 দিয়ে 3 দিয়ে ইকুয়াল দেন, প্রিমিস হচ্ছে এই ফরম্যাটটা, আর অ্যাঙ্গেল অফ থিটা 1 অ্যাঙ্গেল অফ -90 আসছে না? আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটরে স্ট্রেট ফরওয়ার্ডও করতে পারি, যে -i ইকুয়াল টু আমাদের -90 দেখায়। এই সবাই কি বুঝতে পারছেন কি বলছি? ম্যাম এটা কি নোটের মধ্যে রাখবো না অ্যাসাইনমেন্টে? অ্যাসাইনমেন্ট ক্লাসের শুরুতেই বললাম না যে এই যে মাইনাস যেটা কিভাবে কনভার্ট করতে হয় ক্যালকুলেটরে আমি দেখাবো। তো এটা হচ্ছে আপনারা যখন কমপ্লেক্স মোডে যাওয়ার পরে শিফট বাটনটা প্রেস করে 2 দিবেন, দেখবেন 4টা অপশন আসে, ঠিক আছে? ক্যালকুলেটরটা মনে হয় কেউ ইন্টারমিডিয়েট লেভেলে কাজে লাগান নাই ঠিকমতো। 4টা অপশন আসবে, এর মধ্যে 3 যেটা ওইটাতে দেখেন ডিরেক্ট আর অ্যাঙ্গেল অফ থিটা দেওয়া আছে, তাহলে ওইটাই সরাসরি হয় না, এগুলা তো হাইয়েস্ট আছে। তাহলে 3 দিয়ে যদি আপনি ইকুয়াল দেন, তখন হচ্ছে আপনার -i সমান ওই যে সরি -i ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি ডিরেক্ট শো করবে, ঠিক আছে? ক্যালকুলেটরে এই কাজগুলো যদি না পারেন তাহলে কিন্তু এই কোর্সের ম্যাথ ভালো করতে পারবেন না। ক্যালকুলেটর ক্লাস নেই, এরকমই অবস্থা, ক্যালকুলেটরের উপরে ক্লাস নিতে হবে। তাহলে আমাদের হচ্ছে -j সমান আছে -90, যখন শুধু j থাকে ওইটার অ্যাঙ্গেল দেখে 90, ক্যালকুলেটরে দিবেন হচ্ছে i ফরম্যাটে। ক্লিয়ার? বোঝেন নাই কয়জন? হাত তুলেন তো। আচ্ছা, একটা একদম ফ্র্যাঙ্কলি একটা অ্যানসার দেন, ইন্টারমিডিয়েট লেভেলে কমপ্লেক্স নাম্বারটা করেছিলেন কয়জন? একটু হাত তুলেন তো। তখন এইসব ক্যালকুলেটরে ইউজ শিখায় নাই? কমপ্লেক্স নাম্বার দরকার হয় না। কি বলে কমপ্লেক্স নাম্বার আপনার 3টা কোশ্চেনে आंसर আমাদের সেটা পরে সিলেবাস দিছিল, কিন্তু কোর্স কিন্তু এই সময় আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, না করলে নাই, করলে করতে ভালো কথা। আচ্ছা, যেটা বলছিলাম যে এই ফুল টেবিল, আরে হয়েছে তো, ফুল টেবিলটা হচ্ছে আপনাদের খাতার মধ্যে থাকতে হবে একদম অ্যাজ ইট ইজ, যেভাবে হচ্ছে রিপ্রেজেন্টেশন গুলো আছে, যে ক্যাপাসিটরের মেইন ইকুয়েশনটা কোনটা, তারপরে আমি অ্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, ফাইনালি সাম আপ করার পরে কি আসে, দেন যে হচ্ছে যে z is equal to √/, করে আমি কিভাবে ইকুয়েশন আনতে পারি সবকিছু। ক্যাপাসিটরের সাইম্বলের ক্ষেত্রে এখন দেখা যায় যে শুধু সমান্তরাল দুইটা লেখা, আপনারা এরকমই দিতে পারেন, সমস্যা নাই, এভাবে দিয়ে এটা দেন। আর সমান দিলে আবার অনেকে ছোট খাটো এরকম করে ফেলে, তো এটা কিন্তু আবার ব্যাটারি সাইজ হয়, তো এইসব ঝামেলা না আছে এমনি দিয়ে। এটা দিয়ে পোলারাইজড ক্যাপাসিটর, এটা দিয়ে মেইনলি হচ্ছে আপনার যখন ইয়া থাকে পোলারাইজড ক্যাপাসিটর হচ্ছে, আর যখন এই যে ছোট বড় করে দিয়ে ফেলেন ওটা ব্যাটারি হয়ে যায়। যখন প্যারালালি দেন তখন যে আমাদের সমান্তরাল পাত দুইটা থাকতো না, ওই সিকোয়েন্সটাকে আমরা আচ্ছা, এরই হচ্ছে আগের যে একটা 170 নম্বর পেজে আপনাদেরকে এই ধরনের কিছু অ্যাঙ্গেল দেখানো আছে, এটা একটু ঠান্ডা মাথায় শুনেন, বুঝতে সুবিধা হবে। আমরা কিছুক্ষণ আগে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করলাম না? রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে যখন আমরা কাজ করেছিলাম, ইমাজিনারি কিন্তু উপরের দিকেও একটা ছিল পজিটিভ দিয়ে, নিচের দিকেও একটা ছিল, খেয়াল আছে -j -2j এরকম ভাবে, আর y অ্যাক্সিস বরাবর j টুয়াইস j এভাবে হচ্ছে দেওয়া ছিল। তো
সো যখন আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ক্যালকুলেট করি তখন আমরা এটা কোন দিকে যাই, নিচের দিকে যাই। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যখন আমরা আরেকটু ডেপথে যাব, লিডিং, ল্যাগিং, ইউনিটি, তিন ধরনের পাওয়ার ফ্যাক্টর নিয়ে আবার কাজ করতে হবে। এইসব নাম কি কখনো শুনেছেন? এনার্জি কনভার্সন 1 এ এখনো লিডিং, ল্যাগিং এর পর্যন্ত যায় হয় না। আচ্ছা আসবে হবে। আর যখন আমরা ইন্ডাকটিভ ক্যাপাসিট্যান্স নিয়ে কাজ করছি তখন এই ইমাজিনারির আপার সাইডে থাকে ওমেগা এলটা। কেন? কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলের জন্য যখন আপনার -90 এর অর্থ হলো ইমাজিনারির নিচের দিকে নেগেটিভ এক্সিসে যাবে, যখন আপনার +90 তখন কোন দিকে যাবে, ইমাজিনারির উপর দিকে যাবে। কেন? কারণ হচ্ছে আমাদের i সমান কত ছিল, i সমান আমরা কি বলতে পারছিলাম, অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি বলে না। আর -i যদি থাকে তখন এটাকে কি বলা হয়, মাইনাস অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, রাইট? সো আমাদের এই ইমাজিনারির এই কনসেপ্টগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি মাইনাস সাইন থাকে তখন আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে চাই সেটা চলে আসবে নিচের দিকে। যদি আমার প্লাস জে থাকে তখন হচ্ছে +90, অর্থাৎ রিপ্রেজেন্টেশনটা থাকবে কোন দিকে, গ্রাফের উপরের দিকে। মনে থাকবে সবার? কি বলতেছি বলেন? বেশি কি কঠিন লাগছে? এই টপিকটা একটু কঠিন লাগছে। আচ্ছা এই টপিকটা আমি নেক্সট ক্লাসে না আরেকবার রিভিউ করে নিব। শুধু আপাতত কয়েকটা জিনিস মাথায় রাখেন যে যখন আমরা জে থাকছে শুধু জে, তখন এটাকে কোন অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা হচ্ছে, +90, রাইট? +90 হলে ইমাজিনারি এখানে কোন দিকে যাবে, পজিটিভ পজিটিভ y অ্যাক্সিস বরাবর, তাহলে এই যে উপরের দিকে গেছে। যখন হচ্ছে আমার -j বলতে কি বোঝায়, -90 ডিগ্রি, তখন কোন দিকে যাবে, ইমাজিনারি কিন্তু নেগেটিভ y অ্যাক্সিস বরাবর। কেন যাবে, কি যাবে, ওই যে টার্মগুলো বললাম যে লিডিং, ল্যাগিং, ইউনিটির কিছু কিছু কনসেপ্ট আছে, ওগুলো আমরা সামনের দিকে আরো ডিটেইলসে করব। তো আপনাদের কাজ হবে হচ্ছে এই ছকটাও অ্যাসাইনমেন্টের মধ্যে লিখে রাখা। আপনারা আমাকে একটা আলাদা গ্রুপে অ্যাড করছেন না, উইথ ফ্যাকাল্টি লেখা মনে হয় একটা গ্রুপে দিয়েছিলেন আমাকে। আমি ওইখানে জাস্ট হচ্ছে পেজের উপরের ফরম্যাটটা দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় যে কোনটা কোনটা। আচ্ছা এই পিকচারে কিন্তু ফুল আসে নাই, যাতে পেজ নাম্বারটা বুঝতে পারেন ওই জন্য দিয়েছি। 170 পেজের এই কোয়েশ্চেনগুলো লাগবে অ্যাসাইনমেন্টে, 171 এর এগুলা সব ক্লিয়ার। এটা কি আজকে বলবো? না 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 শেষ। আচ্ছা ছোট করে একটা জিনিস একটু বলে রাখি। হ্যাঁ এই যে লিডিং, ল্যাগিং, ইন্ডিকেটরের কথা বলছিলাম না, ওইটা মূলত এক্সপ্লেইন করার সময় আপনাদের এই তিনটা গ্রাফ নিয়ে কাজ করতে হবে। যে যখন রেজিস্টার নিয়ে কথা বলবো, কারেন্ট ভোল্টেজ ইন ফেজ, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90, ইন্ডাক্টরে হচ্ছে কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90। এই তিনটা লাইন মনে করেন সারা জীবন যতদিন এই ইলেকট্রিক্যাল সাইডে থাকবেন এই তিনটা লাইন মাথায় একদম ফিক্সড রাখবেন। কেন হয়, কি করে হয়, সবকিছু আমরা দেখবো আস্তে আস্তে। সব ইজি ইজি। আচ্ছা যেগুলো পড়াই ফেলছি ওইটা তো রিভিউ করতে দেন। পেজ 168 এর এই যে ডায়াগ্রাম যেটা আছে, এই ডায়াগ্রাম দিয়ে মূলত আপনাদেরকে এগুলো সলভ করিয়েছিলাম। সো পেজ 168 টাও আপনাদের দেখতে হবে। ঠিক আছে আজকে আর বলতেছি না, জানো লাস্ট পেজ 161 বন্ধ করে দিন। আর কারো কোনো কোশ্চেন আছে? ক্যালকুলেটরটা দিয়েছেন? থ্যাংক ইউ। অনেক ইজি না? ইয়েস ম্যাম, অনেক ইজি। ক্লাস করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইজি হয়ে যাবে। একটু পড়ালেখা করতে হবে, ক্লাসগুলো রেগুলারলি করতে হবে। যে কোনো একজন অ্যাটেন্ডেন্স দেন। ও আচ্ছা 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 ভালো একটা কথা মনে করাই ঠিক আছে। 15 ব্যাচ অলরেডি জানে, 16 ব্যাচ জানে না যেহেতু বলি। নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনাদের মঙ্গলবারই জমা দিতে হবে, ঠিক আছে? মঙ্গলবারের পরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আর যদি মানে টিউসডেতে অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন, অ্যাসাইনমেন্টে আলাদা কোনো মার্কস আমি দেই না, কিন্তু টিউসডেতে
সাবমিট না করেন তাহলে ওই দিন আপনার অ্যাটেন্ডেন্সটা কেটে দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স ক্লাস পারফরম্যান্সে ওই দিন কোনো মার্কস আপনি পাবেন না, ঠিক আছে? সো রেগুলার বেসিসে যেই কাজগুলো আমি করতে বলছি করতে থাকেন, আপনাদের জন্য সুবিধা হবে। কারণ দেখেন আজকে কিন্তু ক্লাসে ফার্স্ট টু লাস্ট আমি এত কথা বলছি বা এত জিনিস নিয়ে আলোচনা করেছি, আজকে যদি আপনারা নোট করে না ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর মনে থাকবে না। ওকে, এখন যতই মনে হচ্ছে মনে থাকবে কিন্তু আসলে থাকবে না, তো এগুলা একটু বুঝাই নিতে হবে। যে কোনো একজন অ্যাটেন্ডেন্সটা লিখে আমাকে জমা দিয়ে দেন, এর পরের দিন থেকে আমি অ্যাটেন্ডেন্সের শিটই প্রিন্ট আউট করে নিয়ে আসবো।